আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথন। ধন্যবাদ মাসুদ ভাই। জিতছে বিএনপি, জিতছে তো বিএনপি। আওয়ামী লীগ অফিস খুলতেছে বা হই হই রই রই, এইটার কারণটা কি? আওয়ামী লীগ তো জিতে নাই, ইলেকশনও করতে পারে নাই। তাইলে এই যে আওয়ামী লীগ পোলার, এবং একটা জিনিস আপনাকে খুব ভালো করে একটু খেয়াল করেন, এইখানে অনেক হয়তো দ্বিমত পোষণ করতে পারেন আমার সাথে, দুই একটা জায়গা ছাড়া ম্যাক্সিমাম জায়গায় দেখেন ওই একটা স্টিকার কাগজগুলো আছে না, এগুলাতে লেখাই না এটা দিয়া ওই পতাকা একটা ধইরা ভাগবে, সর্বোচ্চ 4 থেকে 5 মিনিট দাঁড়াইয়া এরপরে চলে যায়। আপনি এটা খেয়াল করেন, এই হচ্ছে যে কাজ, শুধু ফুটেজ খাওয়া। আমরা গেছি, আমরা মিছিল করেছি জয় বাংলা, 3বার 4বার জয় বাংলা দিয়া ওই একটা জাতীয় পতাকা ধইরাই ভাগে। আপনি চিটাং মহানগর অফিস খুলছে সেম একই ভাবে। এইসব নাট্যামি বন্ধ করা উচিত, সর্বপ্রথম নাটকবাজি এগুলা। আর আওয়ামী লীগের লজ্জা থাকা উচিত, লজ্জা। আজকে এনসিপি যেটা বলছে গ্রিন সিগন্যাল, আমি তো বলবো যে আওয়ামী লীগের এখন যারা আছে তারা গলায় দড়ি দিয়া মইরা যাও তোমরা, সোজা কথা। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই এই কথাটা কেন বলতেছেন, আমি এখন যে কথাগুলো বলবো আপনি নন স্টপ, আপনি কোনো বাধা না দিয়ে একটু শুনতে দেন, পাবলিকও একটু শুনুন। 1975 সালে শেখ মুজিব মারা যাওয়ার পরে আপনার সায়েম, এই খন্দকার মোস্তাক আর সায়েম যখন ক্ষমতা নেয়, প্রথমে মোস্তাক পরে সায়েম, এরপরে জিয়া আসে। জিয়া রহমান ক্ষমতা নিয়ে প্রথম রাজনীতি করার সুযোগ দেয় জামাতকে। আবার এই জামাতরে ঠেকানোর জন্য মৌলানা মান্নান ইনকিলাবের ওরে আইনা দেয়। এই দুইটারই দিয়েও যখন ভাগাভাগি করে ডিভাইড করেও যখন হইতেছিল না, থামানো যাচ্ছিল না, তখন যাই আবার উনি ইন্ডিয়াতে যান। জিয়া রহমান আপনার ইন্ডিয়ার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাথে কথা বলেন, তখন শেখ হাসিনা ওখানে ইন্ডিয়াতে, শেখ রেহানা ওখানে। এরপরে বাংলাদেশে আসেন। এখন শেখ মুজিব মারা যাওয়ার পরে মাত্র 6 মাস 8 মাসের পরের কথা বলছি এগুলো। তখন আবার কোনো দল তো নাই, সব দল তো ব্যান করে দিয়ে গেছেন। আছে কে? শুধুমাত্র বাকশাল। বাকশাল আবার 2 গ্রুপ, মহিউদ্দিন গ্রুপ আর আব্দুর রাজ্জাক গ্রুপ। তার উপরে আছে সিরাজ শিকদার গ্রুপ একটা। এরপরে আছে আপনারা যে জাসদ, খুব শক্তিশালী তখন। এরপরে আছে আবার আপনারা যে ইয়ে মারা গেল, এই কর্নেল তাহের, উনি মারা যাওয়ার পরে ওনার তো ফাঁসি দিল, ওনার একটা বিশাল গ্রুপ ইয়ের ভিতরে ছিল, সেনাবাহিনীর ভিতরে। এগুলা নিয়ে জিয়া রহমান যখন ত্যক্ত বিরক্ত অবস্থা, মানে নিজের যান বাঁচে না, তখন উনি আস্তে আওয়ামী লীগরে আইনা উস্কালেন যে আপনারা জোরাতা যুদ্ধের দিকে আওয়ামী লীগকে বললেন যে আপনারা রাজনীতি করেন, আমি একটা বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা করি। সেটা দিয়ে আজ পর্যন্ত এখনো দেখেন বিএনপি বুক চাপড়ায় বলে যে আমরা বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা না করলে তুমি আওয়ামী লীগ আইতে পারত না। তো আজকে সে আওয়ামী লীগের আবার সে লজ্জাজনক হারামজাদাদের এখনো ইয়ে হয় নাই। এতদিন কি কইছে জানেন, যে হ্যাঁ সেনাবাহিনী আছে আমরা বেরোতে পারছি না। এখন তো সেনাবাহিনী নাই, এখন তোরা বাইরস্তা কেন? এখন কাছে এখন তো বিএনপি পেতাবে কেন? তোরা 17 বছর কি বিএনপির চুম্মা দিছিলি রে? এখন বিএনপির দয়ায় এসে তোরা দল করবি, তোদের ওই হ্যাডামটুকু নাই, রাস্তায় নাই মা, যে আমরা একটা আন্দোলন খাড়া করে বিএনপির বাধ্য করি যে তোমরা আমাদের নিষেধাজ্ঞা তোলো। এ দেখবেন এই যে আওয়ামী লীগের এখন ওই যে বিএনপি যদি এবার নিষেধাজ্ঞা আবার তোলে, তুলে আপনারা আজীবন বলবে যে আমরা বারবার বাবার থেকে ছেলে আমরা প্রতিবারই এসে তোমরা আওয়ামী লীগকে আমরা বাঁচাইছি, তোমরা আমাদের পায়ে ধরে পায়ে ধোয়া পানি খাও। সেটা আমি দেখতে পাচ্ছি চোখের সামনে। এই যে হারামজাদাগুলা হয় না, মনে হয় যেন তারা জিতছে আওয়ামী লীগ। তোরা হারামজাদারা যাইয়া তো কোনো একটা জায়গায় একটা মিনিট দাঁড়াই তারস নাই, একটা মিনিট দাঁড়ায় নাই। আবার কিছু জানেন, এমন এমনও খবর আছে আমারে, ধরেন আপনার নোয়াখালী অফিস খুলছে, কে খুলছে? ধরেন মাসুদ সাহেব নোয়াখালী অফিস খুলছে, ওই রফিক সাহেব কাছে কয় মাসুদদের নেতাই জিতেছে, কয় দাদা ভাঙি দে। বিএনপি লই যে আওয়ামী লীগের ফলাফল যে আবার আপনার ওই যে আরেকজনের খুলছে এটা ভাঙি দিতেছে। এই যে অবস্থা, দাঁড়াইতেই পারস না হারামজাদারা, আবার অফিস খুলে আবার এটা সবাই খুব উৎসাহের সহিত ফেসবুকে দিচ্ছে, অমুক জায়গায় খুলেছি তমুক জায়গায় খুলেছি। মানে আমার এখন মুখ খারাপ করতে ইচ্ছা করে, আমার ইচ্ছা করে যে আমি এমন ভাবে তাদের গালাগালি করি যাতে তারা যদি 3 মাসের গর্ভবতী হয় এটাও বাচ্চা নামিয়া জায়গা পেট থেকে। এত খারাপ একটা প্রজাতি দেখছি এখন। ওই আসনে গত 25 বছরে কোন পার্টি জিতছিল? 17 বছর তো আওয়ামী লীগ, তারও আগে কে জিততো ওই আসন? ওইটা আওয়ামী লীগ অধ্যুষিত আসন।
ওই আসনে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশন না করলে আপনার নির্বাচনে জিততে পারতো না। কারণ জামাতের তো ভাই নর্মাল ভোট। আপনাকে এর আগে আপনার একটা ইয়েতে বলছিলাম যে আওয়ামী লীগের ভিতরে বিএনপি আছে, আওয়ামী লীগের ভিতরে জামাত আছে, আবার বিএনপির ভিতরে জামাত আছে, কিন্তু জামাতের ভিতরে জামাত নাই। জামাত একক দল, জামাতের ভোট একদম সহি শুদ্ধ যা ভোট। যার কারণে এটা নেগোসিয়েশন আগেই করছিল যে ভাই আমাদের জিতান, আমরা যদি জিতি আপনারা ঘর বাড়িতে আইতে পারবেন, আপনাদের অফিস আদালত খুলে দিব। এইটা ঠিক আছে যে একটা সহাবস্থানের ব্যবস্থা করতেছে বিভিন্ন জায়গায় বিএনপির নেতা কর্মীরা গত 17 বছর তারাও আমাদের সাথে ছিল। এখনো অনেক বিএনপির নেতারা বলতে দেখবেন যে আওয়ামী লীগ আমল তো আমরা সাথে ছিলাম, ব্যবসা বাণিজ্য করছি, এগুলা ঠিক আছে। বা এখন বিএনপি আওয়ামী লীগের থাকতে ইচ্ছে সেটাও ঠিক আছে। আমার দুঃখটা হইলো তোরা এখনো বাংলাদেশে দাঁড়াইতে পারতেছিস না কেন? এতদিন তো ভয় পাইছিস, খালি কইছিস যে সেনাবাহিনী সেনাবাহিনী, এখন তো সেনাবাহিনীও নাই। এতদিন যখন পুলিশ বাহিনী যখন বিএনপি যখন গত 17 বছর যখন চিলাইছে পুলিশ ছাইরা নাইমা দেখ খেলা দেখামু, তখন তো ঘাটতারামি করছস। এখন কই? এখন ঘাটতারামি দেখাস না কেন? তাহলে আজকে একটা কথা বলি, নাসরুল হামিদ বিপু কথাটা মনে আছে? মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী। গত 4 দিন আগে আমার এখানে একটা লাইভ ছিল, ওখানে ঢাকার কেরানীগঞ্জের এক ছেলে এসে ওখানে বক্তৃতা দিচ্ছে। আমি তো মানে আপনার তৃণমূল নিয়ে এটাই এস এম কামাল, আমার কোনো দায় দায়িত্ব নাই, আমি বসে আছি একের পর এক তুলছি, গেস স্পষ্ট করতেছে। সেই ভদ্রলোক আইসা সম্ভবত এই বিপু তার কি কর্মচারীকে আইনা আপনার পদ পদবিতে দিছে, এগুলো নিছে। তো এগুলো তো একদম সবাই জানে যে কি করছে। এবং বিপুর বাবা এখন আজকে আমাকে সকালবেলা একজন ফোন দিয়া, উনি বিপুর পিএস, উচ্চ শিক্ষিত। কেন ভাই ফোন দিলেন? কয়ে আপনার এখানে যেই লোক আসছে ওই লোক ওই অমুক চেয়ারম্যানের লোক। আমি কি আপনারা কি সৎ? কয়ে জি ভাই। আমি যে কে? বলে যে আমি বিপুর ইয়ে। আমি তো কোন বিপু? কয়ে যে অমুক। আমি চিনি না। কয় উনি বিদ্যুৎ মন্ত্রী, আপনি চিনেন না? আমি তো ওকে ডোনাল্ড ট্রাম্প, যে ওর চিন্তা হবে মিয়া সোর চারটা। কয় ভাই উনি আওয়ামী লীগের জন্য বোধ করছেন, ওনার বাপ। আমি কিছু ওনার বাপও সোর ছিল, ওনার বাপ আওয়ামী লীগ, ওই যে শেখ মুজিবের, কয়ে শেখ মুজিবের সাথে। হ্যাঁ শেখ মুজিবের সাথে একসাথে ছিলেন, জেল খাটছেন, শেখ মুজিবের বিয়ে করাইছেন, তো তার মিষ্টি খাওয়াইছেন। সেই নাসরুল হামিদ বিপুর বাপের কথা কইতেছেন যে ওই ভূমিদস্যু ছিল তৎকালীন সময়ে 74, 73, 74 সালে। তো শেখ মুজিবের সাথে তো ইয়েও ছিল, কি বলে আপনার এটা, খন্দকার মুস্তাকও ছিল না শেখ মুজিবের সবচেয়ে কাছের লোক। কোটি কোটি টাকা বানাইছো, আর এখন তোমার সমস্ত ব্যবসা বিপুর 2 নম্বরই সমস্ত ধান্দা চলে এনসিপি আর ইনুসের আন্ডারে। তার লোক ফোন দিয়া এখন আমাদের বলে যে ভাই অমুক দালাল অমুক দালাল। কিরে হারামজাদা, তোরা এটা বলার আগে তুই নিজে এসে ফেসবুক মুখ খোলস না কেন? আমি যখন তারে বললাম যে তুমি চেহারা দেখাও না কেন, ভাই আপনি বুঝেন না আমরা রাজনীতি করে আমাদের সমস্যা আছে না, আমাদের লোকজন চিনে না। আমি যে তোর মতন কুত্তার চেয়ে আমারে বেশি চিনে আমার অঞ্চলে, আমি চেহারা দেখাইতারি, তুই দেখাইতার, তার মানে তুই চোর, স্বীকার কর যে তুই চোর। তুই চোর না হলে বলস না কেন? তুই কয়েক হাজার কোটি টাকার সম্পদ লুট করছস। এটা যারা বলছি সেটা হচ্ছে বিপুর পিএস মিজান নামে এক ছেলে। ফোন নাম্বার যে ফোন দিয়ে ওইটা স্ক্রিনশট রেখে দিছি, তারে নিয়ে স্পেশাল একটা ভিডিও বানাবো চিন্তা করছি। এই হচ্ছে আওয়ামী লীগের দুর্দিন। 1000 কোটি টাকা মারছে এই বিদ্যুৎ মন্ত্রী, মাইরা দিয়ে এখন ভাইগা জায়গা বসে আছে, সে আমেরিকা জায়গা বসে আছে। আর এই পুরা কেরানীগঞ্জ এলাকাটা ধ্বংস করছে এই বিপু এবং বিপু পরিবার। বিপুর ভাই আর ওবায়দুল কাদেরের আরেকজন, এরা মিলা 4000 কোটি টাকার টেন্ডার লুটপাটের বাণিজ্য করছে। এগুলো তো সব পত্রিকাতে আসছে। গত 18 বছরের পত্রিকা যদি ঘাটেন, লাস্ট 5 বছরের পত্রিকা ঘাটলে এদের দুর্নীতির কোন ফিরিস্তি পাবেন সব। তো তার লোক এই পকেট করে, মানে বিপুর কর্মচারী যারে ছাত্রলীগ না জানি যুবলীগের সেক্রেটারি বানাইছে, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি বানাইছে, হে হারামজাদা এখন আমার আইসা কথা কয়, আমারে ফোন দেয় যে অমুক লোক আসছে কিনা। আর আমি জানি নাকি, আমি তো পিক এন্ড চুজের ভিত্তিতে গেছি, আমি রাস্তায় হাঁটতেছি, যারে পাইছি তারে তুলছি, জিজ্ঞেস করছি। আমার এখানে দর্শক আসছে, আমি লিঙ্ক ওপেন করে দিছি, যার যা ইচ্ছা দেখলাম, ছবি দেখাচ্ছে, ওকে উঠাই দিলাম, ভাই বল চেহারা দেখাইয়া বল, ঠিক আছে না? আওয়ামী লীগের দুর্দিন, আপনি তো বলতেছেন আওয়ামী লীগের দুর্দিন, কিচ্ছু নাই এখন বলবো আমি, এদের কোনো কিছুই নেই আর।
এদের নেতারা সাহস করে সামনে আসতে পারে না, চেহারা দেখাইতে পারে না। এই দলের নেতারা 5-6 জন আছে, এরা চেহারা দেখায়, আর বাকি সব তো চেহারা না দেখে ঢুকে রয়েছে। এমনি বাঘ মারবে, ভাল্লুক মারবে, বহুত কিছু, মানে দুনিয়া উল্টে ফেলাবে যে সেই অবস্থায় আছে। কিছু ইউটিউবে যারা আছে তারা ছাড়া, তারা যদি আস্তে আস্তে আওয়ামী লীগ সম্বন্ধে কথা বলা তারাও যদি বন্ধ করে দেয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হলো? এটা কি পৃথিবীর সেরা নির্বাচন হলো? কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে যেভাবে তার সাদ মুখখানি মানে হাসিতে উদ্ভাসিত করে আমাদেরকে যে স্বপ্ন দেখিয়েছিলেন যে তার অধীন অনুষ্ঠিতব্য নির্বাচনটি হবে পৃথিবীর আগামী 100 বছরের মধ্যে সেরা নির্বাচন, আসলে কি সেরকম একটি নির্বাচন হয়েছে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপাত দৃষ্টিতে নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। এই কারণে অংশগ্রহণমূলক বলবো যে আওয়ামী লীগ ছাড়া মোটামুটি সব রাজনৈতিক দলগুলো এখানে অংশগ্রহণ করেছেন, অর্থাৎ জামাতের 11 দলীয় জোট, বিএনপির সঙ্গে অন্যান্য জোট এবং আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। কেবলমাত্র আওয়ামী লীগ জাসদের আবার দুটো অংশ, জাসদ যেমন আসম আব্দুর রবের যে শাখাটি, তারা অংশগ্রহণ করেছে, কিন্তু জাসদ ইনু, তো ওখানে তো ইনু ভাই ছাড়া আসলে অন্য কোনো নেতা নেই জাসদে, তারা অংশগ্রহণ করেনি। আর ওয়ার্কার্স পার্টি, এটা যে একটি অংশ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বড় অংশটি, সেটি এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আর রাশেদ খান মেননের যে ওয়ার্কার্স পার্টি, তারা অংশগ্রহণ করেনি। এর কারণ হলো রাশেদ খান মেনন জেলে, তার স্ত্রীও পলাতক, তার সঙ্গে আরেকজন ছিলেন ফজলে হোসেন বাদশাহ, তিনি কোথায় আছেন জানি না। তো এনিওয়ে, যেটাই এই নির্বাচনের মাঠে দেখা গেছে যে প্রায় প্রতিটি ভোট কেন্দ্রে আওয়ামী লীগের যারা ভোটার তারা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করেছেন। কিছু কিছু অতি আশ্চর্য ভিডিও ফুটেজ আমাদের সামনে এসেছে, যেখানে ভোটাররা বলার চেষ্টা করেছেন যে আমরা শুনতে পেরেছি বিএনপিকে ভোট দিলে আওয়ামী লীগের উপকার হবে, শেখ হাসিনা দেশে আসতে পারবে, এই জন্য আমরা বিএনপিকে ভোট দিয়েছি। অর্থাৎ বাংলাদেশে যে সকল এলাকাতে কট্টর আওয়ামী লীগের লোকজন, যারা জীবনে নৌকা ছাড়া ভোট দেয় না, নৌকার বিরুদ্ধে যায় না এবং নৌকা না থাকলে ভোট কেন্দ্রে যায় না, তারাও এবার ভোট কেন্দ্রে এসেছে। যদিও তাদের নেত্রী শেখ হাসিনা প্রকাশ্যে ভোট বর্জনের ডাক দিয়েছেন, আর সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রীর তনয়, তিনি নিজেও ভোট বর্জনের ডাক দিয়েছিলেন, কিন্তু সম্ভবত তলে তলে বিএনপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সমঝোতা হয়েছে, অথবা বিএনপির সঙ্গে ভারতের সমঝোতা হয়েছে, অথবা কোনো সমঝোতাই হয়নি। আওয়ামী লীগ মনে করেছে যে একটি পলিটিক্যাল ট্রানজিশন, সেই পলিটিক্যাল ট্রানজিশনে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জমানা, সেই জমানা থেকে একটি ভিন্নতর গণতান্ত্রিক পরিবেশে যেতে হয়, তাহলে এই মুহূর্তে বিএনপিকে সাহায্য করার কোনো বিকল্প নেই। যদিও তারা 17টি বছর ধরে বিএনপিকে জাত শত্রু মনে করেছে, বিএনপির প্রতিষ্ঠার পর থেকে তারা নানা রকম প্রোপাগান্ডা ছড়িয়েছে। প্রেসিডেন্ট জিয়াকে তারা বঙ্গবন্ধুর খুনি হিসাবে অভিহিত করেছে। আরও জঘন্যভাবে তারা বলার চেষ্টা করেছে যে জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, তিনি পাকিস্তানের চর ছিলেন, দুর্ঘটনাবশত তিনি মুক্তিযোদ্ধা হয়ে গেছেন। তার কথা বলার চেষ্টা করেছে যে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান সাহেবের যে মাজার আছে সেখানে আসলে কোনো লাশ নেই, পাবলিককে বেকুব বানানোর জন্য সেখানে এরশাদ জমানাতে যে নাটক করা হয়েছে সেই নাটক বন্ধ হওয়া উচিত। এজন্য তারা বহুবার চেষ্টা করেছে ওই কবর ভেঙে ওখানে যে কিছু নেই সেটি প্রমাণ করার জন্য, অথবা ওখানে যে কফিন দেওয়া হয়েছে সেই কফিনকে তুলে তারা বগুড়া পাঠিয়ে দিতে চেয়েছে। তো এটি নিয়ে সারা বাংলাদেশে প্রচণ্ড হইচই হয়েছে, সবাই নিষেধ করেছে আওয়ামী লীগকে। অথবা আওয়ামী লীগ এরকম একটা বিষয় যে কবর থেকে লাশ উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যাবে, এরকম ঘটনা বাংলাদেশের সাধারণত ঘটেনি। তো এই কারণে আসলে তারা শেষ পর্যন্ত এগোয়নি। কিন্তু তারা যে চেষ্টা করেছে এবং জিয়াউর রহমানের চরিত্র নিয়ে, তার লাশ নিয়ে, তার মুক্তিযুদ্ধ নিয়ে যে বিষোদ্গার করেছে, এটি নজিরবিহীন। এর বাইরে
বেগম জিয়া, তারেক রহমান সাহেব, তাদের ব্যক্তিগত চরিত্র, তাদের জীবন, তাদের শিক্ষা দীক্ষা, তাদের চরিত্রর বাইরে অন্য যে সকল গোপন বিষয় রয়েছে একান্ত ব্যক্তিগত, যেগুলো চরিত্রের মধ্যে পড়ে না, সেই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে দাঁড়িয়ে স্বয়ং শেখ হাসিনা এবং তার আস্থাভাজন যারা লোকজন রয়েছেন তারা, এবং তাকে যারা ফ্ল্যাটারিং করতে চাইতেন সেই সকল সিনিয়র নেতৃবৃন্দ, মতিয়া চৌধুরীর মতো মানুষ, শেখ সেলিমের মতো মানুষ, তারা তারেক রহমান সাহেব সম্পর্কে, বেগম জিয়া সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন সেটা শুনে আপনার মনে হতে পারে যে আওয়ামী লীগ মরে যাবে, ঢেঁড়সের বিষ খাবে, কচুর লতি গলার মধ্যে ঢুকিয়ে দেবে, নাকের মধ্যে ঢুকিয়ে দেবে, এইভাবে তারা মরবে। তারা মহিষের শিং নিজেদের পেটের মধ্যে ঢুকিয়ে দেবে, রক্তাক্ত করে তারপরে আত্মহত্যা করবে, কিন্তু তবুও তারা বিএনপির সঙ্গে সমঝোতা করবে না। ওই ক্ষমতার দাম্ভিকতার কারণে এরকম মনে হতো। আমি কয়েকবার বলেছিও যে আসলে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা হবে না, কিন্তু এইবার যেটা দেখলাম সেটা হলো যে আওয়ামী লীগের লোকজন বিএনপির ব্যাপারে যথেষ্ট সফট ছিলেন, এবং বিএনপির বিজয়ের পরে কলকাতাতে ভীষণ রকম মিষ্টি বিতরণ হয়েছে। এটা হলো বাস্তব অবস্থা। তো এই বিষয়গুলো রাজনীতিতে একেবারে যাকে বলা হয় নতুন ঘটনা। আর অন্যদিকে বিএনপি যারা বিজয়ী হয়েছে তারা আওয়ামী লীগের ব্যাপারে অনেক নমনীয়, অনেকগুলো কথা তারা বলতে পারতেন কিন্তু সেই কথাগুলো তারা বলছেন না, অনেকগুলো কাজ তারা করতে পারতেন গত কয়েকদিনে, বিজয়ের পর তারা সেই কাজ করছেন না। এটা মিনিমাম এবং একটা মিনিমাইজ, এরই মধ্যে তারা থাকতে চাচ্ছেন। যাই হোক, এরই মধ্যে নির্বাচন নিয়ে যে প্রশ্ন, যে সত্যিকার অর্থে কি ওরকম একটা ভালো নির্বাচন হলো, নাকি ম্যাটিকুলাস ডিজাইনের একটি নির্বাচন হলো, অংশগ্রহণমূলক শান্তিপূর্ণ একটি নির্বাচন হলো, নাকি ইতিহাসের সবচেয়ে জঘন্য যে ভোট ইঞ্জিনিয়ারিং, সেই ভোট ইঞ্জিনিয়ারিং এর একটা মহড়া হয়ে গেল। এই মুহূর্তে কনক্রিট কোনো কথাই ব্যাপারে বলা যাবে না, তবে যথেষ্ট প্রশ্ন উত্থাপিত হচ্ছে। প্রথমত হলো যে ভোটের হিসাব মিলছে না, আসনের হিসাব মিলছে না। যারা নির্বাচিত হয়েছেন তাদের ভাবসাব দেখে মনে হয় না যে তারা নির্বাচিত হয়েছেন। এখানে হানা ভোটের যে রেশিও, অনুপাত, সেটা মিলছে না, এবং ভোট কেন্দ্রে জগা খিচুড়ি, রেজাল্ট শিটে জগা খিচুড়ি, এসব দেখে সবাই যেটা বলার চেষ্টা করছে যে এটা আসলে অনেকটা আমি মামু, মামিদের যে নির্বাচন আমরা অতি পূর্বে দেখেছি সেটারই একটা ডিজিটাল প্লাস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভার্সন হয়ে গেছে। এটা অনেকটা সেই আল্ট্রাসোনোগ্রামের মতো, এটা অনেকটা সেই কি বলে পিত্তথলির পাথর, যেটা আল্ট্রাসাউন্ড দিয়ে পিত্তথলির পাথর অপসারণ করা হয়, ঠিক ওইরকম হয়ে গেছে। আমরা ভোট কেন্দ্রে শান্তি দেখেছি, বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখেছি, আবার কোনো কোনো ভোট কেন্দ্রে খা করছে, কোনো ভোটার উপস্থিতি দেখিনি। কিন্তু দিন শেষে যারা রাজনীতির প্রতিপক্ষ তারা কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ না করে তারা একে অপরকে সহযোগিতা করেছেন, সমঝোতা করেছেন, আমি এবং ডামির মতো, অথবা আমু এবং মামুর মতো, দিল্লি অথবা বিল্লির মতো, এরকম একে অপরকে সাহায্য সহযোগিতা করেছেন, এবং যে রেজাল্ট হয়েছে, যে রেজাল্ট বের হয়েছে, এটা সবাই মেনে নিয়েছেন। বাংলাদেশ অন্তত যারা আছে তারা, এমনকি দেশের বাইরে যে আওয়ামী লীগ, তারাও মানে হালকা পাতলা একটু সমালোচনা করেছেন, কিন্তু অ্যাজ এ হোল বড় কোনো যাকে বলা হয় সমালোচনা তারা করেননি। তো বোঝার চেষ্টা করুন যে এখানে সমঝোতাটা কোন পর্যায়ে হয়েছে, এবং পুরো সমঝোতাটা কি ভারতের পক্ষে হয়েছে, আমেরিকার পক্ষে, নাকি এই যে সমঝোতাটা এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে হয়েছে। এগুলো নিয়ে খুব দ্রুত দেখবেন যে আলোচনা শুরু হয়েছে, কথাবার্তা শুরু হয়ে গেছে। অন্যদিকে ইঞ্জিনিয়ার, মানে এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন অনেকে ঠাট্টা করে তাদেরকে ইঞ্জিনিয়ার সাপ বলে ডাকছেন। আমরা যেমন সাহেব বলি, এটাকে ঠাট্টা করে সহায়কার সাপ, ইঞ্জিনিয়ার সাপ, এইভাবে বিভিন্ন মানুষকে তির্যক ভাবে সমালোচনা করা হচ্ছে। আপনাদের মনে আছে যে একটা বিশাল নাটক হয়েছিল বাংলাদেশের রাজনীতির অঙ্গনে, সেটা হলো রানা প্লাজা ধ্বংসের পরে সেখানে হঠাৎ করে রেশমিকে
রেশমা নামক একটি মেয়েকে উদ্ধার করা হয়েছিল। তো ওই সময়টিতে রেশমাকে যখন উঠানো হতো তখন সাংবাদিক মুন্নি সাহা তার অনুভূতি জানতে চেয়েছিলেন এবং সেটা নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় হয়েছিল যে এইরকম নাটক বাংলাদেশে রেশমা নাটকের মতো এত চমৎকার নাটক হয়নি, সবাই বুঝছিল এবং সবাই বিনোদিত হয়েছিল। এবং এর মধ্যে আবার একটা লঞ্চ ডুবে গেছিল আওয়ামী লীগ জমানাতে, এবং সেই লঞ্চ ডুবির এক সপ্তাহ পরে লঞ্চের ভিতর থেকে জীবন্ত মানুষ উদ্ধার করা হয়েছিল। এরকম গাঁজাখুরি ঘটনা বাংলাদেশে ঘটে। কাজী ভোটের ময়দানে কত বড় গাঁজাখুরি ঘটনা ঘটতে পারে, কত বড় ইঞ্জিনিয়ারিং হতে পারে, কত বড় বদমাইশি হতে পারে, মুনাফিক হতে পারে, এ সকল নিয়ে যেভাবে মানুষের সংখ্যা রয়েছে, আবার একই সঙ্গে ধরুন ভালো একটা নির্বাচন যে বাংলাদেশে হতে পারে এটা নিয়েও কিন্তু প্রশংসা হয়ে গেছে। কিন্তু এই সব কিছুর মূলে বেলটা নাড়া দিয়ে গেছে বাংলাদেশের যে প্রথিতযশা আলোচিত সাংবাদিক খালিদ মহিউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সেই বিখ্যাত সাংবাদিক যিনি ডয়েস ভ্যালের জার্মান অফিসে বসে খালিদ মহিউদ্দিন জানতে চায় অনুষ্ঠানের মাধ্যমে ডয়েস ভ্যালিকে সারা বাংলাদেশে বাংলাভাষীদের কাছে পরিচিত করেছেন এবং একটি টক শো, অনলাইন টক শো, এটা মূলধারার গণমাধ্যম 10টা গণমাধ্যম একত্র করলেও যে গুরুত্ব বহন করে তার চেয়ে বেশি গুরুত্ব বহন করত জনাব খালিদ মহিউদ্দিনের সেই ডয়েস ভ্যালের সেই টক শোটি। তিনি ডয়েস ভ্যালে ত্যাগ করে এখন আমেরিকার খুব জনপ্রিয় একটি পত্রিকা রয়েছে ঠিকানা, সেই ঠিকানা পত্রিকার তিনি সম্পাদক এবং সেখানে তিনি একটা টক শো করেন ঠিকানায় খালিদ মহিউদ্দিন এই নামে। তো সেই খালিদ মহিউদ্দিন নির্বাচনের সময় বাংলাদেশে এসেছেন, তিনি কি দেখলেন এবং কি বললেন, এই তার বক্তব্যটি আসলে একমাত্র ন্যারেটিভ বাংলাদেশের। যত সংবাদপত্র আছেন কেউ মানে ইঁদুরের গলায় ঘন্টা বাঁধতে পারেনি, বিড়ালের গলায় ঘন্টা বাঁধতে পারেনি, কেউ শিকা নাড়তে পারেনি, কেউ বিকল্প ধারায় প্রশ্ন করতে পারেনি। কিন্তু খালিদ মহিউদ্দিন তিনি নির্বাচনের দিন যে ভোট কেন্দ্রে গিয়েছেন, এই ভোট কেন্দ্রে যে দৃশ্যগুলো তিনি একটার সঙ্গে অন্যটা এমন সুন্দরভাবে লাগিয়ে দিয়েছেন যেটাকে বলা হয় দ্য রিয়েল জার্নালিজম। এবং ওর মাধ্যমে বোঝা যায় যে ইঞ্জিনিয়ারিং কাকে বলে, কত প্রকার কি কি, কতটা